আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি গোকুলে। শ্রীকৃষ্ণের জন্মের পরে নন্দবাবা ঝড় জলের রাতে শ্রীকৃষ্ণকে ঝুড়ি করে মাথায় নিয়ে যমুনা পার হয়ে এই বাড়িটিতে এসেই উঠেছিলেন। এখানেই শ্রীকৃষ্ণের ছোটোবেলাটা কেটেছে। ভেতরে শ্রীকৃষ্ণের মন্দির আছে। এখানে শ্রীকৃষ্ণের সব উৎসবই খুব ধুমধাম করে পালিত হয়, বিশেষত জন্মাষ্টমী। এবার আমরা চলে এসেছি বৃন্দাবনে। বৃন্দাবনে প্রায় 4000টির উপরে মন্দির আছে। তার মধ্যে বাঁকে বিহারী, প্রেম মন্দির, মদনমোহন মন্দির, ইস্কন টেম্পল, নিধিবন অন্যতম। আমরা নিধিবনের এত নাম শুনেছিলাম, ওই জন্য প্রথমেই আমরা নিধিবনে চলে এসেছি। নিধিবনের ভেতরে এত বড় বড় তুলসী গাছ আছে যা অন্য কোথাও দেখা যায় না। গোড়া থেকে দেখলে মনে হয় তুলসী গাছটি মৃত, কিন্তু উপরে সবুজ পাতায় ভর্তি। এখানে মনে করা হয় যে শ্রীকৃষ্ণ সন্ধ্যের পরে তার সখীদের নিয়ে রাসলীলা করতে মগ্ন হয়ে যায়। ওই জন্য সন্ধ্যের পর মানুষ তো দূরস্থ, একটা পশু পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ কিছুই এখানে থাকে না। এমনকি আশেপাশে যারা থাকেন তাদের বাড়ির জানালাগুলিও সব বন্ধ করা থাকে। এই নিধিবনের ভেতরে অনেক মন্দির আছে। কৃষ্ণ, সখী, ললিতারও মন্দির আছে এখানে। তার মধ্যে রাধাকৃষ্ণের যে বাঁশি চুরি করেছিল সেই ঘটনার স্মারকরূপে বংশীচোর রাধা মন্দিরও আছে, যেখানে রাধাকৃষ্ণ ডান্ডিয়া খেলতেন। রাসলীলা করার পরে রাধাকৃষ্ণ বিশ্রামের জন্য রংমহলে যেতেন। সেই রংমহল এখনও সেরকমভাবে সাজানো থাকে। সন্ধ্যের আগে পুরোহিতরা এই রংমহলের ভিতরে বিভিন্ন খাবার দাবার, বিছানা ঠিছানা পরিষ্কার করে রেখে যান। পরের দিন সকালে এসে যখন মন্দির খোলেন তখন আজও নাকি দেখা যায় যে বিছানা ওলটপালট হয়ে রয়েছে এবং খাবারের পাত্র থেকে কিছুটা খাবার যেন কেউ খেয়েছে। এখন আমরা চলে এসেছি প্রেম মন্দিরে। জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ কৃষ্ণের জীবনের নানা ঘটনা স্ট্যাচুর মাধ্যমে এইখানে দেখিয়েছেন। এই মন্দিরটাতে এত সুন্দর লাইটিং করা আছে, সন্ধেবেলা আসলে এখানে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, বৃন্দাবনে আপনারা আসলে এখানকার ফেমাস মাখন মিশ্রি এবং ব্রিজবাসী পেড়ে খেতে কিন্তু ভুলবেন না। তো আমাদের এখানে সমস্ত দেখা হয়ে গেছে। এখন আমরা আবার আগ্রার উদ্দেশ্যে রওনা দেব। প্রায় 3 ঘন্টা সময় লাগবে। কালকে আমরা আগ্রা থেকে গোয়ালিয়র যাব। আবার গোয়ালিয়রে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা আগ্রা থেকে চম্বল এক্সপ্রেস ধরে চলে আসলাম গোয়ালিয়রে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগলো। তো আমরা যাব এখন গোয়ালিয়র ফোর্ট দেখতে। গোয়ালিয়র ফোর্টে এএসআই এর ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন টিকিট করে নিতে পারেন। টিকিটের মূল্য 45 টাকা, বা ওখানে গিয়ে কাউন্টার থেকে স্ক্যান করে টিকিট করতে পারেন। এই টিকিটের মধ্যে তেলিকা মন্দির, দাতাবন্দি চোর, শাসবাহু টেম্পল সব ইনক্লুডেড। গোয়ালিয়র নামটা এসছে এক সাধু গোয়ালিপা থেকে। এই গোয়ালিয়র শহরের প্রতিষ্ঠাতা ছিলেন সুরত সেন। একবার তার কুষ্ঠরোগ হয়েছিল, তো এই সাধু তাকে একটি জলাশয় থেকে জল খাইয়ে কুষ্ঠরোগ থেকে মুক্তি দিয়েছিলেন। তখন থেকে এই শহরটির নাম সুরত সেন সেই সাধুর নামে গোয়ালিয়র করে দেন এবং সেই জলাশয়টির নাম হয় সুরজ কুণ্ড। গোপাচল পর্বত কেটে বানানো এই শহরটিতে এক এক সময় এক এক রকম বহিরাগত শত্রুর আক্রমণ হয়েছিল। তার জন্য এইখানে যা যা সৌধ আছে যে কোনো একজন রাজার বানানো নয়, বিভিন্ন রাজার বানানো। আর এই যে দোতলা বিল্ডিংটা, এটা রাজা মান সিংয়ের বড় ছেলে বিক্রমের প্যালেস। উনি খুব শিবের ভক্ত ছিলেন। এই প্রাসাদটির ভেতরে শিবের মন্দির বানানো হয়েছিল। পরে ঔরঙ্গজেব শিবের মন্দির ভেঙে সেখানে মসজিদ বানান। বর্তমানে এখানে আবার শিবের মন্দির বানানো হয়েছে। সামনের এই বিল্ডিংটা করণ মহল, যেটা দ্বিতীয় তোমর বংশীয় রাজা কীর্তি সিং, যিনি করণ নামেও পরিচিত ছিলেন, তিনি বানিয়েছিলেন। বিক্রম মহলের পাশ দিয়ে আমরা চলে আসলাম।
এই যে লম্বা র্যাম্পের মতো রাস্তাটা দেখছেন, এটাকে হাতিপোল গেট বলা হতো। এটাই তখন গোয়ালিয়র ফোর্টের মেন এন্ট্রান্স ছিল। এই রাস্তাটার পাশেই একটা মন্দির ছিল, যেটাকে চতুর্ভুজ টেম্পল বলা হয়। সেখানে বসে শূন্য আবিষ্কার করা হয়েছিল, এখন সেটি ভগ্নপ্রায়। এবারে চলে আসলাম আমরা যেখানে, এই জায়গাটাতে তখনকার দিনের রাজারা শিকার করতে যখন আসতেন, তাদের সাথে যত অতিথি আসতেন, সেই অতিথিরা এখানে থাকতেন। এখানে বিশাল বড় একটা জলাশয়ের ব্যবস্থা করা ছিল, সেখান থেকে পাইপের মাধ্যমে সমস্ত জায়গাতে জল পরিষেবা দেওয়া হতো। ফোর্টগুলোতে আগে রাজারা এসে এখানে বসবাস করতেন। মুঘল আমলেও এখানে শেষ জাহাঙ্গীর এসে বসবাস করেছিলেন। আকবরের সময় থেকে আকবর এই জায়গাটাকে বন্দিশালায় পরিণত করেন। যুদ্ধে হেরে যাওয়া রাজাদের এবং যারা আকবরের আনুগত্য মানতে অস্বীকার করতেন, যারা খাজনা দিতে চাইতেন না, তাদের এনে এখানে বন্দি করে রাখতেন। এই যে গোল গোল খোপগুলো দেখছেন, এতে সেই বন্দিদেরকে দিয়ে শস্য পেশাই করানো হতো জাতার মতো, এবং ব্রিটিশ পিরিয়ডে এইখানে গান পাউডার তৈরি করা হতো। দূরে ওই স্কোয়ার মতো যে বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে গুজারি মহল। আজকে সোমবার, সেই কারণে ওটা বন্ধ। ওটা ছিল মানসিং তোমরের সর্বপ্রিয় এবং ছোট রানী মৃগনয়নীর। এবং মৃগনয়নী যেহেতু গুর্জর বংশীয় ছিল, অন্য রানীরা তার সঙ্গে এক ছাদের তলায় থাকতে অস্বীকার করতেন। সেই জন্য মৃগনয়নী বলেছিলেন তাকে আলাদা প্যালেস বানিয়ে দিতে, এবং সেই প্যালেসে তার গ্রামের থেকেই জল এনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। রাজা সেই মতোই ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন এটাকে এএসআই মিউজিয়ামে পরিণত করা হয়েছে। বন্ধুরা, এই যে জলাশয়টি দেখছেন, এখানে প্রথম জহর হয়েছিল। দিল্লির সুলতান ইলতুৎমিশ যখন এই ফোর্টটিকে আক্রমণ করেছিল, তখন এখানকার মহিলারা নিজেদের সম্মান রক্ষার্থে এই জলাশয়টির মধ্যে গায়ে আগুন লাগিয়ে জোহর করেছিল। এই যে নিচে সাদা টিনের চালের যে বিল্ডিংগুলো দেখছেন, এটা ব্রিটিশদের সময়কার গোলা বারুদের কারখানা ছিল। এবং উপর থেকে এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি সিঁড়িগুলো নেমে গেছে, আর উপরে এই যে ছাত্রীর মতো এখানে রাজা বসে থাকতেন, এটা ছিল দিওয়ানে আম। এখানে কেউ কোনো অপরাধ করে থাকলে এখানে তার বিচার হতো, এবং রাজা আম জনতার সঙ্গে এখানেই দেখা করতেন। আর এই উপর থেকে, যেখান থেকে আমি দেখাচ্ছি, সেখানে রানীরা বসে সেগুলো দেখতেন। এবার আমরা চলে এসেছি মানসিং প্যালেসে। রাজা মানসিং এই প্যালেসটাকে বানিয়েছিলেন। এখানে তার ছোট পত্নী ছাড়া অন্যান্য রানীরা এখানে থাকতেন। এবং এই যে ঢুকেই দেখছেন যে নীল রঙের যে কাজ করাগুলো, এটা হচ্ছে রানীদের অন্দরমহল ছিল, বা খাসমহল যেটাকে বলা যায়। রাজা প্রয়োজনে যুদ্ধে যাওয়ার আগে বা রাজ্যের যে কোনো ডিসিশন নেওয়ার সময় এখানে সভা বসাতেন, রানীরাও তাতে অংশগ্রহণ করতেন। আর এই যে ব্লু কাজ করা দেখছেন, এগুলো হচ্ছে সব মিনাকারি কাজ করা। এগুলো ভেষজ রং দিয়ে তৈরি করা হয়েছিল, এবং এই বিল্ডিংটার মধ্যে চারিদিকেই সব দামি দামি মণিমাণিক্যে খচিত ছিল। এবার আমরা চলে এসেছি মন্দিরে। এটা ছিল তখনকার দিনে মানসিংয়ের মন্দির। যে কোনো জায়গায় বেরোনোর আগে এখানে উনি পুজো দিতেন। এবং এই মন্দিরের ভেতরেও সমস্ত ওয়ালে এই যে দেখুন, পুরো মণিমাণিক্যের কাজ করা ছিল। এগুলো মুঘল পিরিয়ডে ঔরঙ্গজেব সব তুলে নিয়ে চলে যায়, এবং তার পরবর্তীকালে ব্রিটিশরা এগুলো সব তুলে নিয়ে চলে যায়। এই মানসিং প্যালেসটা অ্যাকচুয়ালি 4 তলা বিল্ডিং। 2 তলা হচ্ছে মাটির উপরে, আর 2 তলা হচ্ছে মাটির নিচে। তখন বিভিন্ন শত্রুর আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য রাজা এই স্টাইলে বানিয়েছিলেন প্যালেসটা। এবং প্যালেসটার ভিতরে ঢুকলে পুরো ভুলভুলাইয়ার মতো সমস্ত কিছু বানিয়েছিলেন। এবং ভেতরে কোনো আলোর ব্যবস্থা ছিল না, কিন্তু ভেন্টিলেশন ব্যবস্থা এত সুন্দরভাবে করা ছিল যে যখন সূর্যের আলো পড়তো, তখন মাটির নিচের রুমগুলোতেও প্রচণ্ডভাবে আলোকিত হতো। বন্ধুরা, এবার যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা মানসিংয়ের আমলে রংমহল ছিল। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে নর্তকীদের নিয়ে আসা হতো, এবং তারা এই কক্ষটিতে তাদের প্রসাধন হিসেবে ব্যবহার করতেন। এখানে ড্রেস চেঞ্জ করতেন, এবং তারা নৃত্য প্রদর্শন করতেন। এবং এই রুমটাতে চারিদিকে আয়না লাগানো ছিল।
এবার আমরা যে রুমটায় দাঁড়িয়ে রয়েছি এটা ছিল রানীদের ঝুলাঘর। এখানে রানীরা ঝুলা ঝুলতেন এবং রাজা যখন শিকার থেকে ফিরে আসতেন তখন রাজার ঘরে ওয়ালের মধ্যে পাইপের মাধ্যমে, তখনকার দিনের টেলিফোনিক ব্যবস্থা ছিল, দাসদাসীদের মাধ্যমে ওই ওয়ালে গিয়ে দাসদাসীরা নিচে খবর পাঠাতো রানীদের অন্দরমহলে, এবং রানীদের মহলেও একজন ওয়ালে দাঁড়িয়ে থাকতেন, সেই খবর পেতেন যে রাজা এসেছেন, তখন রানীদেরকে বলা হতো এবং রানীরা রাজার সঙ্গে দেখা করতে তখন উপরতলায় রাজার মহলে যেতেন। ঔরঙ্গজেবের সময়ে এই ঝুলাঘরই ফাঁসিঘরে পরিণত হয়েছিল, কারণ ঔরঙ্গজেব তার ভাই এবং ভ্রাতুষ্পুত্রকে এইখানে ফাঁসি দিয়েছিলেন। চলে এসেছি এই বিল্ডিংয়ের একদম নিচতলায়, যেখানে কিনা বলা হয় কেশরকুণ্ড। এই যে দেখছেন জালি লাগানো আছে নিচে, এটা আগে রানীদের হামাম ছিল, এখানে রানীরা স্নান করতেন এবং এখানে জলাশয় ছিল, তার মধ্যে কেশর, চন্দন, গোলাপ জল এই সমস্ত ফেলে দেওয়া হতো, তার মধ্যে রানীরা স্নান করতেন। যখন ঔরঙ্গজেব আক্রমণ করেন এই প্যালেসে, তখন সব রানীরা দাসী সমেত এখানে গায়ে আগুন লাগিয়ে জোহর করেছিলেন। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দুটো মন্দির একই রকমের রয়েছে, একটা বড় একটা ছোট, সেই জন্য এখানকার লোকেরা এটাকে শ্বাসবহু টেম্পল বলে। অ্যাকচুয়ালি এটা বিষ্ণুর উদ্দেশ্যে, বিষ্ণুর সহস্র হাত এভাবে বর্ণনা করে তার উদ্দেশ্যে এই মন্দিরটি বানানো হয়েছিল। এখন বর্তমানে এখানে পুজো করা হয় না, কোনো রকম কোনো মূর্তি বা কোনো ভগবান এখানে নেই, মুঘল আমলে সব এগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আর ছোট যে মন্দিরটা, এখান থেকে পুরো নতুন গোয়ালিয়র সিটিটাকে পুরোটাই এখান থেকে দেখা যায়। এবার আমরা চলে এসেছি তেলিকা মন্দির। এটাও বিষ্ণুর উদ্দেশ্যেই বানানো হয়েছিল, কিন্তু মুঘল পিরিয়ডে একদম ধ্বংস করে দেওয়া হয়। তারপরে এখানে আবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে শিবের পুজো করা হয়। এই মন্দিরটি প্রতিহার রাজা মিহির ভোজ বানিয়েছিলেন। এবার আমরা গোয়ালিয়র ফোর্ট থেকে বেরিয়ে গেলাম। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দুপাশে গোপাচল পর্বতের উপর সিদ্ধাচল জৈন টেম্পল কেভস আছে। এখানে জৈনদের 24 জন তীর্থঙ্করের উদ্দেশ্যে এখানে বিভিন্ন মূর্তি বানানো হয়েছে। রাস্তার দুপাশেই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 24টা আইডল আছে তীর্থঙ্করের পদ্মাসন পশ্চারে বসার, 40টা আছে কায়োৎসর্গ পশ্চারে এবং 840টা আইডল আছে ওয়ালের মধ্যে এবং পিলারের মধ্যে। আর সবথেকে লার্জেস্ট যে আইডলটা, সেটা হচ্ছে জৈন তীর্থঙ্কর প্রথম যিনি ছিলেন আদিনাথ, তার আইডল 58 ফিট 4 ইঞ্চি লম্বা। এগুলো তোমর বংশীয় রাজা কীর্তি সিংয়ের সময়কার তৈরি করা হয়েছিল। পরে মুঘল পিরিয়ডে বাবর এগুলো সমস্ত ভেঙে দেওয়ার অর্ডার দিয়েছিলেন এবং তার মধ্যে কিছু এখনও অবশিষ্ট আছে আর কিছু ভগ্ন দশায় রয়েছে। বন্ধুরা, মুঘলদের আমলে তাদেরকে কিছু উপঢৌকন দিয়ে রাজাদের আনুগত্য স্বীকার করতে হতো, কিন্তু শিখদের পঞ্চম গুরু অর্জন সিং সেটা দিতে অস্বীকার করায় জাহাঙ্গীরের আদেশে তাকে বন্দি করা হয় এবং পরে খুব অত্যাচার করে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। এর প্রতিশোধ হিসাবে তার সন্তান হরগোবিন্দ সাহেবজি তিনি প্রতিজ্ঞা করেন যে তার পিতার মৃত্যুর তিনি প্রতিশোধ নেবেন এবং সেই মতো তার অনুগামীদের নিয়ে তিনি একটি সৈন্য বানাতে থাকেন। এই কথাটি জানতে পেরে জাহাঙ্গীর তাকেও বন্দি করার আদেশ দেন, কিন্তু এরপরে কেউ কেউ বলেন যে তারপরেই নাকি জাহাঙ্গীর অসুস্থ বোধ করেন এবং তারপর থেকে তিনি অসুস্থ থাকতেন। তারপর জাহাঙ্গীরের যিনি গুরু ছিলেন তিনি তাকে বলেন যে তুমি শিখদের গুরুকে ছেড়ে দাও এবং তার প্রেয়ারে তুমি সুস্থ হয়ে যাবে। তখন জাহাঙ্গীর আদেশ দেন যে শিখদের ষষ্ঠ গুরুকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু এই ষষ্ঠ গুরু যখন বন্দি অবস্থায় ছিলেন, তার সাথে আরও 52 জন রাজা যারা কিনা উপঢৌকন না দেওয়ার জন্য সেখানে বন্দি ছিল, তাদের সাথে হৃদ্যতা হয়ে গেছিল। তো তারা তখন অনুরোধ করেছিলেন যে আপনি যখন এখান থেকে ছাড়া পাবেন আমাদেরকেও নিয়ে যাবেন, না হলে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। তখন হরগোবিন্দ সাহেবজি তাদেরকে কথা দিয়েছিলেন। তো সেই মতো তিনি জাহাঙ্গীরকে বলেন যে আমি একা যাব না, আমি গেলে আমার সাথে এই 52 জন রাজাকেও ছেড়ে দিতে হবে। জাহাঙ্গীর তখন বুদ্ধি করে বলেন যে ঠিক আছে, আপনার যে জামাটি আপনি পরে থাকবেন সেই জামাটিতে যে আপনার সাথে সেই জামাটি ধরে থাকতে পারবে তাদেরকেই আমি ছেড়ে দেব।
তখন হরগোবিন্দ সাহেবজি বুদ্ধি করে এমন একটি গাউন পরেন যেখান থেকে 52টা সুতো ঝুলে থাকে। সেই 52টা সুতো 52 জন রাজা ধরেছিলেন এবং হরগোবিন্দ সাহেবজির সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেছিলেন এবং তারপর তারা মুক্তি লাভ করেন। সেই থেকে এই দিনটি শিখদের কাছে দিওয়ালি হিসেবে পালিত হয় এবং শিখদের অনুগামীরা দাতাবন্দি ছোর সাহেব বলে এই গুরুদুয়ারাটি তৈরি করেন, যেটা তাদের কাছে খুব পবিত্র একটা ধর্মস্থান। এবার আমরা সেইখানেই এসেছি। বন্ধুরা, এবারের আমাদের বেনারস, আগ্রা, লখনৌ, গোয়ালিয়র ট্রিপ এখানেই কমপ্লিট হলো। আমি নেক্সট ভিডিওতে এই পুরো ট্রিপটার একটা সামারি নিয়ে আসবো, যে আমাদের ট্রিপটা করতে কত খরচা লেগেছে এবং আমরা কোন কোন সাইট সিন কভার করেছি এবং কোথায় কোথায় থেকেছি, পুরোটাই আপনাদেরকে জানাবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।